নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজ আপনাদেরকে শোনাব গল্প কথার আরও একটা বিশেষ নিবেদন, সৌম্যজিৎ চক্রবর্তীর কাহিনী অরণ্যের বিভীষিকা। তবে গল্প শুরুর আগে সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুরোধ, গল্প ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটি লাইক, প্রত্যেকটা শেয়ার আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর গল্প কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের গল্পে রিতমের চরিত্রে দেবাঞ্জন, অভির ভূমিকায় বিপ্রতীপ, অঙ্কিত সুপর্ণ, যতীনের চরিত্রে অভয়, সঞ্জয়দার ভূমিকায় শীতম, সায়নের চরিত্রে সৌরভ, ঠাকুরদার ভূমিকায় শুভদীপ, ড্রাইভার বয়স্ক গ্রামবাসী এবং গল্পের কথক আমি অয়ন, বিশেষ চরিত্রে শ্যামা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, সৌম্যজিৎ চক্রবর্তীর কাহিনী অরণ্যের বিভীষিকা। সকাল থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে, কখনো থামছে তো কখনো আবার শুরু হচ্ছে জোর কদমে। সঞ্জয়দা একটা সিগারেট ধরিয়ে তাতে শুকটান দিতে দিতে বলল, আচ্ছা, এই আবহাওয়ায় আজকে একটা গা ছমছমে ভূতের গল্প হলে কেমন হয়? তার কথা শুনে যতীন বলে ওঠে, আরে দূর, ভূতের গল্প মানেই তো সেই অবাস্তব ঝুড়ি ঝুড়ি গাল গল্প। আর এই মুহূর্তে কে ভূতের গল্প তৈরি করে আমাদের শোনাতে যাবে বলো দেখি? তার চেয়ে বরং কারোর যদি কোনো রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে থাকে সেটাই না হয় শেয়ার করা যাক। বর্তমানে চাকরি সূত্রে আমাকে ব্যাঙ্গালোর থাকতে হয়, আর এখানে আমার সঙ্গী হলো আমার অফিস কলিগ যতীন, সায়ন এবং সঞ্জয়দা। এদের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। প্রতি উইকেন্ডেই আমরা তিনজনে সঞ্জয়দার এই কোয়ার্টারে আসি আড্ডা দিতে। হাসি ঠাট্টায় আমাদের আসর বেশ জমে ওঠে। সঞ্জয়দা আমাদের থেকে সিনিয়র হলেও তার সাথে আমরা বন্ধুর মতো মিশি। একমাত্র সঞ্জয়দা বাদে আমরা তিনজনেই ব্যাচেলার। এমনকি আমাদের রিলেশনশিপ স্ট্যাটাসও ওই যাকে বলে সিঙ্গেল। তবে আমার মনে হয় জীবনের এই সময়টাই বোধহয় সব থেকে সুখের। আসলে সারা সপ্তাহ ধরে অফিসের চাপ সামলে, এমনকি বসের মুখ ঝামটা সহ্য করে সপ্তাহান্তের এই দুটো দিনে শুধুমাত্র স্ত্রী বা গার্লফ্রেন্ডের আবদার মেটাতে মেটাতেই তো এখনকার যুব সমাজের প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে উঠেছে। কজনই বা এখন তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে মূল্যবান সময়টুকু কাটাতে পারে? হ্যাঁ, তবে সঞ্জয়দা বিবাহিত হলেও তার বন্ধুদের প্রতি ভালোবাসায় এতটুকুও মরচে ধরেনি। এই দেখো, বলতে বলতে সঞ্জয়দার স্ত্রীও মানে আরতিদি আমাদের জন্য গরম গরম চা এবং ভেজ পকোড়া নিয়ে এসে হাজির। এই নাও ঠাকুর পোড়া, খেতে খেতে জমিয়ে গল্প করো। তো প্লেট থেকে একটা পকোড়া তুলে নিয়ে তাতে তৃপ্তির কামড় বসাতে বসাতে সায়ন বলল, বলছি কি ভাই সৌম্য, তুই তো অনেক জায়গায় ঘুরে বেরিয়েছিস রে ভাই। পার্বত্য অঞ্চলে ট্রেক থেকে শুরু করে গভীর অরণ্যে রাত পর্যন্ত কাটিয়েছিস। তা সেই সমস্ত অঞ্চলে ঘোরাঘুরির সময় কখনো না কখনো রোমাঞ্চকর কোনো অভিজ্ঞতার সম্মুখীনও তুই হয়েছিস। তা তোর সেই স্টক থেকে আজ আমাদের কিছু একটা শেয়ার কর না রে ভাই। চায়ের কাপটা হাতে তুলে নিয়ে আমি বললাম, দেখো, আমি জানি না আমার এই অভিজ্ঞতার কাহিনী তোমাদের কতটা বিশ্বাস হবে,
তবে বহু বছর আগে আমাদের 4 বন্ধুর সাথে ঘটে যাওয়া সে ঘটনাটার কথা মনে পড়লে এখন আমার সারা শরীরে ভয়ে কাঁটা দিয়ে ওঠে, ঠান্ডা হয়ে আসে শরীর। আহা, আগে তুই বল না, বিশ্বাস করা বা না করা সেটা তো পরের ব্যাপার। চায়ের কাপে চুমুক দিয়ে আমি বলতে শুরু করলাম। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। কমার্সের 3য় বর্ষের পরীক্ষা শেষ হলে আমার ইচ্ছে হলো কোথাও গিয়ে ঘুরে আসি, কিন্তু বাবার কাছে আবদার করায় তিনি জানালেন তার পক্ষে ব্যবসা ছেড়ে সেই সময় ঘুরতে যাওয়াটা মোটেই ঠিক হবে না। তাই তিনি আমাকে পরামর্শ দিলেন আমি যেন প্রীতম দাদের সাথে কোথাও গিয়ে ঘুরে আসি। প্রীতম দা হলো আমার জেঠুমনির ছেলে, আমার থেকে বেশ কয়েক বছরের বড়। চাকরি সূত্রে তাকে বাইরে থাকতে হয়, তবে সেই সময়টায় প্রতি বছরই দাদা বাড়ি আসে। কিন্তু সেবার ফোন করে জানলাম একটা অফিস ট্যুরে থাকার কারণে এবারের ছুটিতে সে নাকি বাড়িতে আসতে পারবে না। মনটা বেশ খারাপ হয়ে গেল। ছোট থাকতে ঠাকুরদা আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছিলেন। তিনি বরাবরই একজন ভ্রমণ পিপাসু মানুষ ছিলেন কিনা, কিন্তু এখন তার বয়স বেড়েছে, তাই যখন তখন তাকে ঘুরতে যাওয়ার কথা তো আর বলা যায় না। কলেজে ওঠার পর ফ্যামিলি ট্যুরে কয়েকবার পাহাড় বা অরণ্যে গিয়েছিলাম, তবে ওই শেষ, তারপর আর কোথাও বেরোতে পারিনি। এখনকার এই ব্যস্ততার জীবনে সঙ্গী খুঁজে পাওয়াটাই বড্ড মুশকিল যে। তো এসবই চিন্তা ঘোরাফেরা করছিল সেই সময় মাথায়। এমনই এক বিকেলে আমাকে ঘরে একা বসে থাকতে দেখে ঠাকুরদা এসে বললেন, কি দাদু ভাই, আজ খেলতে যাওনি বুঝি? এই সময় খুব একটা ঘরে বসে থাকতে তো দেখা যায় না তোমাকে। কি কোনো কারণে মন খারাপ নাকি? জানো তো দাদু, মনে হয় এবার আর কোথাও ঘুরতে যাওয়া হবে না আমার। সে কি, কেন? বাবা ব্যবসার কাজ ছেড়ে যেতে পারবেন না, ওদিকে প্রীতম দাও এবারে আর ছুটিতে বাড়ি আসবে না। কার সাথে যাব বলো তো দাদু? আচ্ছা, তা দাদু ভাই, কলেজে তোমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই? আছে তো, রিতম, আর সে ছাড়াও আরও 2 জন ভালো বন্ধু আছে, অভিজিৎ আর অঙ্কিত। কিন্তু কেন বলো তো? বাহ, এই তো তোমার সব সমস্যার সমাধান হয়ে গেল। বন্ধুদেরকে রাজি করিয়ে কাছাকাছি একটা জায়গা থেকে ঘুরে এসো তবে। আরে কিন্তু বাবা কি আমাকে একা ছাড়বে? আর সে ব্যাপারে আমি তোমার বাবার সাথে কথা বলে নেব। তুমি শুধু তোমার বন্ধুদের সাথে কথা বলে ঠিক করে নাও যে কোথায় যেতে চাও। কলেজে আমার বন্ধু বলতে রিতম, অভি এবং অঙ্কিত, এছাড়া আর তেমন কেউ ছিল না। তবে ওদের মধ্যে রিতম আমার বেস্ট ফ্রেন্ড হলেও অভি আর অঙ্কিত কিন্তু আমার কাছে বন্ধুর চাইতেও বেশি ছিল। তাছাড়া রিতমকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করার পেছনে একটা বড় কারণ আছে। তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, চারিদিকে শুধু অচেনা মুখ। স্কুলের বন্ধুরা তিল তিল করে গড়ে ওঠা বন্ধুত্বে ইতি টেনে দিয়ে যে যার মতো দূরে সরে পড়েছে। প্রথম প্রথম তো কলেজে কারোর সাথে খুব একটা কথা বলতে পারতাম না, তো সেইভাবে একটু একটু করে একাকিত্বের ইন্দ্রজালে যখন আমি জড়িয়ে পড়েছিলাম, তখন এই রিতমের বাড়িয়ে দেওয়া বন্ধুত্বের মজবুত হাতটাই আমাকে সেই একাকিত্ব কাটিয়ে বেরিয়ে আসতে সাহায্য করেছিল। কলকাতার এক নামজাদা স্কুল থেকে পাস আউট হয়ে আমারই কলেজে অ্যাডমিশন নিয়েছিল রিতম। স্মার্ট, বুদ্ধিমান এবং যথেষ্ট সাহসী এই ছেলেটি। উচিত কথা বলতে কখনোই পিছু পা হয়নি। তাছাড়া মুশকিল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সাহসিকতার সঙ্গে সেইভাবে পরিস্থিতি সামাল দেওয়া, এসব কিছুই রিতমকে দেখেই শেখা। রিতমের মতো হ্যান্ডসাম ছেলেও আমাদের কলেজে আর 2টো ছিল বলে তো মনে পড়ে না। তার পোশাক আশাক, চাল চলন সবকিছুতে একটা আভিজাত্যের ছাপ ছিল।
শরীর চর্চা ছিল তার জীবনের এক বিশেষ অঙ্গ। তার মেয়েধীন শরীরের প্রতিটা পেশির খাঁজে খাঁজে মেয়েরা নাকি উষ্ণতা খুঁজে বেড়ায়, এমন কথা আমার কানে এসেছে বহুবার। তবে রিতমকে দেখেছিলাম এ সমস্ত তুচ্ছ ব্যাপারে মোটেই তেমন আমল দিত না। তার ভালোবাসা ছিল ওই একজনই, আমাদের কলেজের বিজ্ঞান বিভাগের এক ছাত্রী, নাম ঋতিকা। রিতম আধুনিকতায় বিশ্বাসী। ওর ফ্লুয়েন্ট ইংলিশ এবং কথা বলার ধরন অধ্যাপকদেরকে মুগ্ধ করেছে বহুবার। আর এভাবেই একদিন আমার জীবনে ফাঁকা পড়ে থাকা প্রিয় বন্ধুর আসনটা দখল করে নিল সে। তারপর ধীরে ধীরে রিতমের বন্ধু অভি এবং অঙ্কিতের সাথে আমারও বন্ধুত্ব গাঢ় হলো। এই ছেলে দুটো একদমই আলাদা। পরীক্ষার হলে নিজের লেখা বন্ধ করে স্বার্থহীনভাবে অপরকে খাতা দেখানোর মতো বড় গুণ ছিল এদের, যা এখনকার দিনে কারোর মধ্যে প্রায় নেই বললেই চলে। যে কোনো রকম সাহায্যে ওদেরকে সব সময় পাশে পেয়েছি। ওদের মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তো ঠাকুরদার কথা মতো আমি 3 বন্ধুকে ফোন করে এই ব্যাপারটা জানালাম, মানে ঘুরতে যাওয়ার ব্যাপারটা। ঘুরতে যাওয়ার কথা শুনে রিতম এক পায়ে খাড়া হলেও অঙ্কিত আর অভি কিন্তু প্রথমটায় রাজি ছিল না। পরে অবশ্য আমার অনুরোধে তারাও একে একে রাজি হয়। এবার পালা একটা ভালো জায়গা ঠিক করার। ওদের মধ্যে কেউ বলল দার্জিলিং, তো কেউ বলল মন্দারমণি, আবার কেউ দীঘা বা পুরী। কিন্তু এই জায়গাগুলোতে আমরা সবাই কোনো না কোনো সময় ঘুরে এসেছি, আর দীঘা আর পুরীতে তো প্রায় হামেশাই যাওয়া হয়। তাই ওদের মতামত শুনে আমি বললাম, আরে ধুস, তোরা কী সব বলছিস? শোন, আমার মাথায় একটা জায়গার নাম এসেছে। বিভিন্ন ম্যাগাজিনে এই জায়গাটা সম্পর্কে আমি বহুবার পড়েছি এর আগে। সেখানকার গ্রাম, পাহাড়ি অঞ্চল এবং ঘন অরণ্য জুড়ে অনেক মিথ নাকি ছড়িয়ে আছে। সুতরাং বুঝতেই পারছিস, অ্যাডভেঞ্চার করতে গেলে এরকম একটা জায়গারই তো প্রয়োজন। কি বলিস? আচ্ছা, কোন জায়গার কথা বলছিস ভাই? জায়গাটা হলো গুয়াহাটি শহর থেকে মাত্র 40 কিলোমিটার দূরত্বে, ব্রহ্মপুত্র নদের তীরবর্তী আসামের মরিগাঁও জেলার একটা গ্রাম। নামটা বোধহয় মায়াং। পৌরাণিক মিথ আর ঐতিহাসিক গল্পগাথায় সেই অঞ্চলকে ঘিরে কতই না রহস্যময় কাহিনী লুকিয়ে রয়েছে। তবে স্বচক্ষে সেসব দৃশ্য উপভোগ করার মজাই কিন্তু আলাদা। তাহলে বল, তোদের কি মত? রিতম প্রায় লাফিয়ে ওঠে, বলে, ওয়েট, কি বললি? মিথ? অজানা রহস্য? ওয়াও! তার উপর আবার ডেন্স ফরেস্ট অ্যান্ড হিল এরিয়া। সিরিয়াসলি স্যাম, দারুণ জায়গা। আমাদের এরকম উৎসাহ দেখে অভি আর অঙ্কিত আপত্তি করতে পারল না। ওদিকে আমার একা যাওয়ার ব্যাপারে বাবা আপত্তি জানালেও ঠাকুরদার কথায় সেদিকটাও ম্যানেজ হয়ে যায়। এসবের মধ্যেই একদিন সন্ধ্যার পর ঠাকুরদা একবার আমাকে তার ঘরে রেখে পাঠালেন। সময় মতো তার ঘরে গিয়ে দেখলাম ঠাকুরদা বিছানায় আধশোয়া হয়ে গ্রামোফোনটিতে বেশ পুরনো দিনের একটা গান শুনছেন। দরজা খোলার শব্দ পেয়ে তিনি ঘুরে বসলেন। এসো দাদু ভাই, এসো। এরপর তিনি পাশের ডেস্কের উপর রাখা গ্রামোফোনটিতে চলতে থাকা গানটি বন্ধ করে বললেন, শোনো দাদু ভাই, তোমাকে কিছু কথা বলবো বলেই আজ তোমাকে ডেকেছি। আমি জানি তুমি এর আগেও বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করেছ, সেখানকার অরণ্যে রাত্রি যাপনও করেছ। তবে সেখানে তোমার সাথে তোমার পরিবারের লোকজন ছিল, আর সেই সব অঞ্চলগুলোও ছিল বেশ নিরাপদ। কিন্তু তোমরা আগামী দিনে যে অঞ্চলে বেড়াতে যাচ্ছ, সেই অঞ্চলটি কিন্তু বহুকাল আগে থেকেই রহস্যের ঘেরাটোপে বন্দী।
তবে প্রকৃতিগত দিক থেকে সে অঞ্চলটি সত্যিই অপূর্ব। একদিকে পাহাড়, অন্যদিকে বিশাল বাহু ব্রহ্মপুত্র এবং মধ্যিখানে বিস্তীর্ণ সবুজ সোনালী বহু বর্ণাধরণী। তেমনি তার বর্ণাঢ্য বিচিত্র বহুধা সংস্কৃতি। বিধাতা যেন তিল তিল করে বানিয়েছেন তার এই চির নতুন, চির যৌবনা, চির শ্যাম এই তরঙ্গিনী ভূমিকে। পূর্ব আমল থেকেই এই মায়াং অঞ্চলের বিভিন্ন গা ছমছমে মুখরোচক গল্পগাথা পথিকের মন টেনেছে বহুবার। এই মায়াময় প্রকৃতির রূপ সুধা যে একবার পান করেছে, সেই তার প্রেমে পড়েছে বারংবার। মায়াং তার ইতিহাসের কারণে পর্যটকদের চোখের মণি, বুঝলে দাদু ভাই। এখানকার বন্য প্রাণী, পুরাতত্ত্ব, পর্যটন, দুঃসাহসিক অভিযানজনিত পর্যটন, এমনকি সাংস্কৃতিক পর্যটন স্বমহিমায় টেনে আনে বিভাগী পথিকদের। জাদু এবং মায়াং এক সূত্রে গাঁথা। এখানকার বেজ ও কবিরাজরা মন্ত্রগুপ্তির সাধনায় সিদ্ধকাম বলে দাবি করেন। লোকে বিশ্বাস করে এখনো এই অঞ্চলের ওঝা বা তান্ত্রিকরা মন্ত্র পাঠের মাধ্যমে বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ড ঘটাতে সক্ষম। এই যেমন ধরো মোহিনী বন, লুকি, বাতিস, বাঘবন্ধ, বিখবন, জুই নিবারণী এবং আরো অনেক কিছু। প্রতিটি মন্ত্রের বিশেষ ক্ষমতাও রয়েছে। এই যেমন লুকি মন্ত্রে একজন মানুষকে নিমেষে উধাও করে দেওয়া সম্ভব, আবার বিখবন মন্ত্রে শত্রুকে বিনা যুদ্ধে হত্যা করাও সম্ভব। মোহিনী বন মন্ত্রে মানুষ পোষা বিড়ালের মতো আচরণ করা শুরু করে। পৌরাণিক আমল থেকে এই গা ছমছমে জাদু ও ডাকিনী সিদ্ধতান্ত্রিকেরা মায়াঙেই বাস করত। মায়াঙের তন্ত্র জাদুর ইতিহাস অনুসন্ধানে জানা গেছে যে অষ্টম ও নবম শতাব্দীতে এখানে তন্ত্র সাধনার অস্তিত্ব ছিল। দ্বাদশ শতাব্দীতে বৌদ্ধ সন্ন্যাসীরা মায়াঙের এই তন্ত্রবিদ্যাকে হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটি সুন্দর মেলবন্ধন ঘটিয়ে গুপ্তবিদ্যার রূপ দেয়, যা কিনা জাদুবিদ্যার একটি প্রেক্ষাপট। সম্মোহন বা মনুষ্য বশীকরণ বিদ্যায় নাকি আদিকালের সাধু সন্ন্যাসী ও কামরূপ কামাখ্যার ডাকিনী যোগিনীরা সিদ্ধহস্ত ছিলেন। তারা নাকি কিসব মন্ত্র বলে সম্মোহিত করে ফেলতে পারত যে কোনো মানুষকেই, জেনে নিতে পারত যে কোনো মানুষের মনের কথা। একজন সম্মোহিত ব্যক্তি নাকি সম্মোহনকারীর যে কোনো আদেশ নিষেধ মেনে চলতে বাধ্য হতো অবলীলায়। ঠাকুরদার কথাগুলো আমি তখন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম বলা যায়। ঠাকুরদার কথাতেই আবার হুঁশ ফিরল। কি হলো দাদু ভাই, কি ভাবছো অমন এক মনে? হ্যাঁ হ্যাঁ, না মানে, আচ্ছা দাদু, তুমি এত কিছু কি করে জানলে? ঠাকুরদা একটু হেসে বললেন, আরে দাদু ভাই, একজন ভ্রমণ পিপাসু মানুষের পক্ষে এটুকু জানা এমন কি বড় ব্যাপার? কিন্তু এই কালা জাদু, তন্ত্র মন্ত্র, এই যা বললে ডাকিনী বিদ্যা, এসব কি আজও আছে? দাদু ভাই, এটা তো মানো যে শব্দই ব্রহ্ম। শব্দ ব্রহ্মের সাহায্যেই অন্তর স্থির হয়। শব্দেরও দুটো দিক আছে, পজিটিভ এবং নেগেটিভ। ডাকিনী বিদ্যা যেমন নেগেটিভ শক্তির সাধন, মন্ত্রশক্তির সাধন, তেমনি কৃষ্ণ নাম হল পজিটিভ শক্তির সাধন। কীর্তনে সেই শব্দ ব্রহ্মেরই প্রভাব রয়েছে। এই নেগেটিভ শক্তির সাধন
সমাজের জন্য কি কোনোভাবে কল্যাণকর? সব সময় নয়, তবে কিছু ক্ষেত্রে তো বটেই। একদিক থেকে দেখতে গেলে অশুভ শক্তি কিন্তু শুভ শক্তিরই পরিপূরক। মানুষের কল্যাণের স্বার্থে এই দুই শক্তিরই প্রয়োগ করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে শুভ শক্তিরই প্রয়োগ করা হয়ে থাকে। আচ্ছা দাদু, তুমি কি অতীতে কখনো এমন কোনো কিছু অনুভব করেছ যা তোমার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল? হ্যাঁ দাদু ভাই, সে অনেকবার। আমার যজমানির জীবনে এমন অনেক কিছুই অনুভব করেছি বা দেখেছি যার সঠিক ব্যাখ্যা আমি আজও পাইনি। যাকে সেসব কথা না হয় অন্য এক সময় হবে। তবে তোমার সুরক্ষার জন্য আমি তোমাকে কিছু দিতে চাই, কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তোমার নিয়ে রাখা উচিত, যা তোমার আগামী অভিযানে কাজে আসবে। দেখো দাদু ভাই, জঙ্গলে রাত্রি যাপনের অভিজ্ঞতা তোমার আছে, সুতরাং সে ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই। প্রয়োজনীয় জিনিসপত্র কি কি নেবে তা তো তুমি ভালো করেই জানো। সেখানে গিয়ে কি করবে এবং কি করবে না সেই ব্যাপারেও তোমার অগাধ জ্ঞান। এবার সেই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো মন দিয়ে শোনো। একজন গাইড অবশ্যই সঙ্গে রাখবে এবং তার পরামর্শ মেনে চলবে। আর যদি গাইড না পাওয়া যায়, সেক্ষেত্রে ভয়ের কিছু নেই, ম্যাপের সাহায্যে সঠিক পথ খুঁজে নেওয়া যাবে। গভীর জঙ্গলে কোনো পরিত্যক্ত বাড়ি বা কুঁড়ে ঘর জাতীয় কিছু দেখলে সেটাকে কিন্তু অবশ্যই এড়িয়ে যাবে, কারণ বিভিন্ন রকম অনৈতিক কাজকর্মের একমাত্র স্থান সেগুলি। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি হলো, প্রকৃতির ক্ষতি করে এমন কোনো বস্তু সেখানে একদমই ফেলে আসবে না। যেমন প্লাস্টিকের মতো ক্ষতিকারক পদার্থ যে এই প্রকৃতির ক্ষতি সাধনে মুখ্য ভূমিকা পালন করে তা আমরা সকলেই জানি। সুতরাং সেগুলোকে সঙ্গে করেই নিয়ে আসবে, বুঝলে? কথাগুলো বলে ঠাকুরদা তার ঘরের সিংহাসনের পাশ থেকে দুটি কাঁচের শিশি নিয়ে এলেন, যার একটি মাঝারি আকারের, অন্যটি বেশ ছোট। এরপর তিনি শিশি দুটো আমার হাতে দিয়ে বললেন, এই মাঝারি আকারের শিশিটার মধ্যে পবিত্র গঙ্গা জল রয়েছে দাদু ভাই, যা তোমাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। আর এই ছোট আকারের শিশিটার মধ্যে রয়েছে মন্ত্র দ্বারা শোধিত মধু। আসলে গভীর জঙ্গলে কখন কি হয়ে থাকে তা আমাদের ধারণার বাইরে, কিন্তু ঈশ্বরের শুভ শক্তির কাছে সেই সব অশুভ শক্তিরা হার মেনেছে সর্বদা। তবে একথা সত্যি যে অশুভ শক্তির ক্ষমতাও মাঝে মাঝে ভয়াবহ আকার ধারণ করে এবং তাতে মানুষের ক্ষতিও হয় প্রচুর। আর সেই শক্তির হাত থেকে বাঁচতেই মানুষ পবিত্র বস্তুকে তার শরীরে ধারণ করে, যেমন এই আমাদের পৈতে, যার আরেক নাম যজ্ঞোপবীত। পৈতের এই তিনটি গিটবন্ধনকে বলা হয় ব্রহ্মগ্রন্থি, অর্থাৎ ঈশ্বর প্রদত্ত গ্রন্থি। 9 দেবতার নাম স্মরণে তৈরি 9 সূত্রের এই যজ্ঞোপবীতকে অতি পবিত্র বলে গণ্য করা হয়। পর্যাপ্ত মতো জিনিসপত্র সঙ্গে নিয়ে আমরা 4 বন্ধু রওনা দিলাম রহস্যে ঘেরা মায়াংয়ের উদ্দেশ্যে। গুয়াহাটি স্টেশনে যখন ট্রেন এসে থামল, তখন বেলা 3:15। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। ট্রেন থেকে নেমে দেখলাম একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে, কিন্তু ড্রাইভারকে মায়াং যাওয়ার কথা বলা হলে আমি লক্ষ্য করলাম সে যেন অবাক দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে থাকলো। এমন সময় রিতম বলে উঠল, अरे चाचा चलिए ना, ऐसे ही बहुत देर हो गया, अब और रुकने का मन नहीं करता। चाहे तो आप डबल पैसा ले लीजिए, लेकिन चलिए प्लीज। লোকটা সত্যি সেখানে যেতে চায় না, তবে ডাবল পয়সার লোভ বোধ হয় সামলাতে না পেরেই একরকম রাজি হয়ে যায় সে।
ব্যাকপ্যাকগুলো গাড়ির ডিকিতে রেখে দিয়ে আমরা গাড়িতে উঠে বসি। এখনো প্রায় মিনিট 40-এর পথ। তবে প্ল্যান অনুযায়ী আমরা সেই গ্রাম থেকে বেশ খানিকটা দূরত্বে নামব। তো সেই মতো ড্রাইভারের পাশের সিটে আমি বসে তাকে সবটা বুঝিয়ে দিলাম। আমার কথা শুনে ड्राइवर আমার দিকে চেয়ে প্রশ্ন করলো, बाबू आप लोग कहाँ से आए हैं? হ্যাঁ, কলকাতা। अरे बाबा आप लोग बाঙালি আছেন দেখছি। হ্যাঁ, তুমিও তো বাংলা ভালোই জানো দেখছি চাচা। हाँ बाबू, थोड़ा थोड़ा हम भी जानी। असल में यहाँ पे एक समय बहुत सारा बाঙালি का आना जाना छिलो। उन लोगों के साथ बोलते बोलते थोड़ा थोड़ा हम भी सीख गए हैं। আচ্ছা, তবে এখন আর কেউ এখানে আসে না? हाँ बाबू आसे, लेकिन 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 क्या? बोलो चाचा। लेकिन उस जंगल में এখন কেউ कदम রাখে না। बहुत साल पहले एक घटना घटेছিল কি না, তারপর থেকেই প্রশাসন उस जंगल में लोगों का आना जाना बंद कर दिल। कुछ फॉरेस्ट गार्ड भी उस जंगलेर आशेपाशे লাগানো হয়েছিল, लेकिन डरावने কিছু দেখে ভয়েও তারা সব কোথায় পালিয়ে যায়। सूरज डूबने के बाद उस जंगलेर आशेपाशे কেউ যায় না। एमनकी दिनेर बेलातेও वो जंगल श्रापित है बाबू। लोग कहते हैं कोई एक डायन उस जंगल में रहती है। सबकी मौत के पीछे उसका ही हाथ है। ড্রাইভার চাচার কথাগুলো শুনে রিতম একরকম বিদ্রুপের সুরেই বলে উঠল, ওয়াও, ব্রিলিয়েন্ট চাচা। কিন্তু ডাইনির গল্প শুনিয়ে আমাদের ভয় পাইয়ে খুব একটা লাভ হবে না যে। অ্যাডভেঞ্চার তো আমরা করবই, কি তাই তো গাইজ? রিতম, সব জায়গায় এত ঠাট্টা ভালো লাগে না ভাই। চাচা, তুমি ওদের কথা কিছু মনে করো না। আচ্ছা, তুমি বললে সবকি মত, মানে কাদের মৃত্যু ঘটেছিল? আর এইসব ব্যাপারে তো কোথাও কিছু লেখা হয়নি, এমনকি কোনো নিউজও তো বার হয়নি। नहीं बाबू, एमन तो बहुत घटना घटे এই দুনিয়ায়, কিন্তু কটাই বা খবর হয়ে আমাদের সামনে আসে। হ্যাঁ, इस दुनिया में एरकम अनजान घटनार अभाव नहीं है बाबू। ये घटना भी एक अनजान घटना की ही तरह है। वैसे उस घटना के बारे में हमार बेसी किछु मालूम नहीं, लेकिन वो एक बहुत डरावना हादसा था। बस इतना ही बता सकता हूँ। ড্রাইভার চাচার মুখে কথাগুলো শুনে আমার মনের কৌতূহলটা আরও কিছুটা যেন মাথা চাড়া দিয়ে উঠল। একমাত্র অভিজ্ঞই দেখলাম চুপচাপ বসে আছে। ছেলেটা বরাবরই একটু ভীতু প্রকৃতির। তো যাই হোক, নিজেদের মধ্যে গল্প গুজব এবং বিভিন্ন ধরনের প্ল্যান কষতে কষতে কখন যে আমাদের ট্যাক্সি চন্দ্রপুর চলে এসেছে খেয়ালই করিনি। ড্রাইভার চাচা আরও কিছু দূর এগিয়ে গাড়িটা থামিয়ে বলল, बाबू लगता है हम लोग पहुंच गए। ये पहाड़ी जमी पार करे हम लोग उस जंगले पहुंचे जेते पारबेन। तबे अनेकटा रास्ता आछे। आप लोग को पैदल जाना पड़ेगा, तो जेते पारबेन तो? গাড়ি থেকে নেমে দেখলাম রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত অসমতল জমি, দূরে জঙ্গলে ঘেরা পাহাড়ের কিছু অংশ। গাড়ির ডিকি থেকে ব্যাকপ্যাকগুলোকে নামিয়ে নিয়ে বললাম, হ্যাঁ চাচা, সব পারবো। আমরা তো সেসব বন্দোবস্ত করেই এসেছি। ঠিক है बाबू, तो এখন আমি চলি কেমন? সাবধানে থাকবেন। ভগবান আপ সবকা ভালা করে। চলতা হো। এরপর সে তার পাওনা গন্ডা বুঝে নিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল এবং আমরাও নিজেদের ব্যাগপত্র পিঠে বেঁধে
পা বাড়ালাম প্রকৃতির বুকে হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে। সন্ধে নামতে আর খুব একটা বেশি দেরি নেই। ঘরে ফেরা পাখিদের ডাক যেন দিন শেষের খবরটা বয়ে নিয়ে এলো। বেশ খানিকটা এগিয়ে এসে একটা সমতল ভূমি দেখে সেখানেই তাঁবু খাটানোর পরিকল্পনা করলাম আমরা। কিন্তু আগুন জ্বালাতে গিয়েই সমস্যাটা টের পেলাম। আগুন জ্বালানোর কাঠ কোথা থেকে জোগাড় হবে? এই জমিতে কাঠ আসবেই বা কোত্থেকে? কারণ আমরা যেখানে আছি সেখান থেকে জঙ্গল এখনো বেশ কিছুটা দূরে। এ অঞ্চলে এখন আর পর্যটকদের আনাগোনা নেই, ফলত গাইডও পাওয়া যায়নি। একজন গাইড বা স্থানীয় কেউ সঙ্গে থাকলে এই কাজগুলোর জন্য অন্তত আর চিন্তা করতে হতো না। অগত্যা ক্যাম্প তো লাগানো হলো, কিন্তু আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা করা গেল না। চারপাশের অন্ধকার গাঢ় হতেই আমরা আমাদের সঙ্গে আনা 4-4টে বড় বড় টর্চ ক্যাম্পের মধ্যেই জ্বেলে দিলাম। জনমানব শূন্য বিশাল ফাঁকা এলাকা, দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত পাহাড়ি উঁচু নিচু জমি। রাত বাড়তে বাড়তেই চারিদিকে ঝিঁঝি পোকা এবং নিশাচর পাখিদের ডাকে পরিবেশটা বেশ রোমাঞ্চকর হয়ে উঠল। ওদিকে ক্যাম্পের বাইরের অন্ধকারটা যেন শিকারীর মতো অপেক্ষা করছে। বাইরে বেরোলেই সে তার নিকষ কালো দৈত্যাকার শরীরটা নিয়ে ঝাঁপিয়ে পড়বে আমাদের ওপর। সেই রাতের খাবারটা আমরা শহর থেকেই কিনে নিয়েছিলাম, তাই রাত বাড়তেই আমরা দেরি করলাম না। নৈশ ভোজ সেরে বাকি রাতটুকু নিজেদেরকে বিশ্রামের ভেলায় ভাসিয়ে দিলাম। সকালের আলো চোখে এসে পড়ায় ঘুম ভাঙল। রিতমের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। বোধহয় পাশেই অঙ্কিতের তাঁবুর সামনে বসে কথা বলছে। ছেলেটা এখানে এসেও দিব্যি সকাল সকাল উঠে পড়েছে। আমিও তাঁবু থেকে বেরিয়ে এলাম। মর্নিং বাড, হাউ ডিড ইউ স্লিপ? উত্তরে অঙ্কিত বলল, আর বলিস না ভাই, অনেক দিন পর একটু শান্তিতে ঘুমোলাম আজ। এই নির্জন প্রকৃতির বুকে মাথা রেখে ঘুমোনো যে কত বড় শান্তির, কি বলবো তোকে। সবে মাত্র একটা রাত, সামনে আরো 2টো রাত পড়ে আছে যে। আমি ওদেরকে মনে করালাম, দেখ আমাদের কিন্তু আজকের মধ্যেই এই পাহাড়ি অঞ্চলটা পেরোতে হবে। তারপর ওই জঙ্গলে ক্যাম্প করে রাতটা কাটিয়ে পরের দিন গ্রামে পৌঁছবো। এটাই কিন্তু প্ল্যান। আশা করি মনে আছে তোদের। সো হারি আপ বয়স, হাতে কিন্তু আর বেশি সময় নেই। বাট ওই ড্রাইভার চাচা যেন কি বলেছিল, ডাইনি? হ্যাঁ, সিরিয়াসলি এরা পারেও বটে। কথাগুলো বলে একটা তাচ্ছিল্যের হাসি হেসে দূরবীনটা বার করে দূরে জঙ্গলটার দিকে দেখতে থাকে রিতম। দেখতে দেখতেই বলে, গাইস, একটা স্পট মনে হচ্ছে পেয়েছি। আই হোপ উত্তর পূর্ব কোণ করে চললেই ওই গ্রামের দেখা পেতে পারি আমরা। রিতমের হাত থেকে দূরবীনটা নিয়ে আমিও একবার জঙ্গলটা দেখে নিলাম। বেশ ঘন বলেই মনে হয়, তবে কম্পাসের নির্দেশ অনুযায়ী চলতে থাকলে খুব একটা সময় লাগবার কথা নয়। ব্রেকফাস্ট সেরে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে আমরা পা বাড়ালাম সেই অরণ্যের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে অঙ্কিত প্রশ্ন করল, স্যাম, তুই কি সত্যি এসব বুজরুকিতে বিশ্বাস করিস? মানে এই ডাইনি, ভূত প্রেত, ব্ল্যাক ম্যাজিক? না ভাই, খুব একটা নয়। তবে হ্যাঁ, দাদুর মুখে এসব ব্যাপারে অনেক কিছু শুনেছি এই আসার আগেই। কখনো মনে হয়েছে সত্যি, আবার কখনো বা বুজরুকি। আসলে সত্যি মিথ্যের এই গভীর সমুদ্রে হাবুডুবু খেতে খেতে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে আজকাল।
বিভিন্ন ম্যাগাজিনে আসামের এই গ্রামটি সম্পর্কে অনেক পড়েছি, তাই সচক্ষে দেখার লোভটা আর সামলাতে না পেরেই চলে এলাম। কিন্তু আমাদের অভি এত চুপচাপ কেন? জায়গাটা পছন্দ হয়নি নাকি ভাই? তোর আর যাই বল, আমার কিন্তু মোটেই এই জায়গাটা ভালো লাগছে না। এরকম একটা জায়গায় ট্যুর করে অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে আমার কিন্তু একদমই ইচ্ছে ছিল না, শুধুমাত্র তোদের ইচ্ছেতেই। অভিকে কথাটা শেষ করতে না দিয়েই রিতম বলে উঠল, ইয়া আই অ্যাপ্রিসিয়েট। ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি। একমাত্র আমরা ছাড়া এখানে অন্য কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। ভেবেছিলাম এখানে এসে নতুন নতুন মানুষের সাথে আলাপ হবে, কিন্তু জায়গাটা যে এতটা ডিসোলেটেড হবে তা বুঝতে পারিনি। এর থেকে ঋতিকাকে সঙ্গে নিয়ে শহরের বুকে লং ড্রাইভে বেরোলে অনেক অ্যাডভেঞ্চার হতো। তবে সব থেকে ফানি ব্যাপারটা কি জানিস তোরা? ডাইনির ভয়ে নাকি লোকজন এই দিক মারায় না। দিস ইজ রিডিকুলাস। তুই শালার শোধরাবি না বল রিতম। আর তোকে কে বলেছে এখানে কেউ নেই? আছে তো। তোর ঋতিকা কৃতিকাদের থেকেও ঢের সুন্দরী এবং হট একজন ডাইনি থাকতে আর কাউকে লাগে নাকি? যত খুশি রোম্যান্স করবি, ডেট করবি, এমনকি তন্ত্রমন্ত্রের দ্বারা সেই ডাইনি তোর স্ট্যামিনাও বাড়িয়ে দেবে, বুঝলি? যেটা তোর ওই গার্লফ্রেন্ডদের দ্বারা কোনো কালেও সম্ভব হবে না। ওদের কথোপকথন শুনে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে করতে আমরা এগিয়ে চললাম। এখানকার জমি যেমন অসমতল তেমনই খানাখন্দে ভরা, তাই চেহারায় ভারী হওয়ার কারণে অঙ্কিতের চলতে বেশ কষ্টই হচ্ছিল। এভাবে এগোতে এগোতে একসময় আমাদেরকে থামতেই হলো। তখন ঘড়িতে সময় বলছে বেলা 1টা। সত্যি ভীষণই নিস্তব্ধ এখানকার পরিবেশ। এমনকি এই পাহাড়ি জমিতে একটা গরু ছাগল পর্যন্ত চড়তেও দেখা যাচ্ছে না। গ্রামের লোকেরা তার মানে সত্যি এদিকে আসে না? কোনো ডাইনি কি তাহলে সত্যিই অবস্থান করে এই গভীর জঙ্গলে? তবে এসব ব্যাপারে তো খুব একটা কিছু শুনিনি। নাকি স্থানীয় মানুষদের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়ার জন্যই কোনো দুষ্ট মানুষের দল এই ভুয়ো খবরগুলো ছড়িয়েছে, যাতে গ্রামের মানুষের চোখের আড়ালে এই জঙ্গলে কোনো বেআইনি কাজকর্ম চালাতে সুবিধে হয় তাদের। এরকম বেশ কয়েকটা প্রশ্ন আমার মনে উঁকি দিয়ে গেল। লাঞ্চ সেরে খানিকটা বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করলাম। পশ্চিমের আকাশে তখন মেঘ জমতে শুরু করেছে। মেঘের গুড়গুড় আওয়াজ প্রান্তরে প্রান্তরে প্রতিধ্বনিত হচ্ছে। ঠান্ডা বাতাসের স্পর্শে আমাদের ক্লান্ত শরীরগুলো যেন জুড়িয়ে যাচ্ছে। জলো বাতাসের গন্ধে কেমন যেন নেশা ধরে যায়। মায়া ভরা এই প্রকৃতির স্পর্শ পাওয়া যে বড়ই ভাগ্যের ব্যাপার। ঠাকুরদা তার মানে ঠিকই বলেছিলেন যে একবার এই প্রকৃতির রূপ সুধা পান করেছে সে তার প্রেমে পড়েছে বারবার। রিতমকে দেখলাম হেডফোনে গান শুনতে শুনতে নিজেকে যেন হারিয়ে ফেলতে চাইছে। অভি আর অঙ্কিত প্রাণ ভরে জলো বাতাসের পরশ মেখে নিচ্ছে। আচ্ছা, মানুষ কত তাড়াতাড়ি প্রকৃতিকে ভালোবেসে ফেলতে পারে, তাই না? আমরা যেখান দিয়ে চলেছি জমিটা এখান থেকে আবারও ঢালু হতে শুরু করলো। অর্থাৎ জঙ্গল খুব একটা দূরে নেই। দূরবীন দিয়ে জঙ্গলের সামনের প্রান্তটা আরো একবার ভালো করে দেখে নিলাম। হ্যাঁ, যা ভেবেছিলাম, দূরত্ব খুব একটা আর বেশি নেই। বড় জোর আধ ঘন্টা হাঁটার পথ। এদিকে ধীরে ধীরে কালো মেঘের চাদরে গোটা আকাশটা ঢেকে যাচ্ছে। সেই সঙ্গে মেঘের গর্জন আর হাওয়ার দাপটও পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে। মুভ মুভ এভরিওয়ান। স্যাম, আমরা কিন্তু ঠিক দিকেই এগোচ্ছি। অঙ্কিত, একটু জোরে হাঁট ভাই, না হলে এই ঝড়ের মধ্যে পড়ে দফা রফা হয়ে যাবে। ইতিমধ্যেই হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
কড়কড় শব্দে বাজ পড়ছে। বর্ষাতিগুলো বার করে দ্রুত সেগুলো পরে ফেললাম আমরা। দিনের আলো এখন প্রায় নেই বললেই চলে। যা একটু আছে তাতে বেশ কিছুক্ষণ হাঁটার পর জঙ্গলের ঢোকার প্রান্তটা চোখে পড়ল। ইতিমধ্যে গাছে গাছে শোঁ শোঁ আওয়াজ তুলে ঝড় শুরু হয়েছে। এসব অঞ্চলে একবার বৃষ্টি শুরু হলে সহজে তা থামতে চায় না। এই মুশকিলটা হলো তাঁবু ফেলা নিয়ে। এই হাওয়ায় সেই তাঁবু টিকলে হয়। ব্যাগ থেকে টর্চগুলো বার করে তা জ্বালিয়ে প্রবেশ করলাম জঙ্গলের ভেতর। কিন্তু কয়েক পা হাঁটার পর একটা ব্যাপার লক্ষ্য করে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। টর্চের আলোয় দেখলাম গাছের গোড়ায় গোড়ায় এক প্রকার লাল সুতো বাঁধা রয়েছে, কিন্তু এর কারণটা ঠিক কি হতে পারে তা আমার বোধগম্য হলো না। আমি এ সমস্ত কিছু দেখতে দেখতে কখন যেন বাকিদের থেকে আলাদা হয়ে পড়েছিলাম। এমন সময় অভির কথাটা কানে এলো। এই স্যাম, ওখানে কি করছিস? তাড়াতাড়ি চল, একটা জায়গা দেখে আমাদের তাঁবু ফেলা দরকার, না হলে তো সারা রাতে বৃষ্টি মাথায় নিয়ে। অভির কথাটা শেষ হওয়ার আগেই দমকা বাতাসের চোটে একটা বিশাল শুকনো হলং গাছ হুড়মুড় করে আমাদের চলার পথের মাঝে ভেঙে পড়ল। এই সাবধান সাবধান সাবধান! আমার চেঁচামেচিতে সবাই সাবধান হয়ে গেল। আর ঠিক তারপরেই বেশ কয়েক গজ দূরে বাজ পড়ার তীব্র শব্দে আমাদের সকলের কানেই তালা লেগে যাওয়ার উপক্রম হলো। অনবরত বিদ্যুতের চমকে দুলতে থাকা গাছগুলোকে দেখে মনে হচ্ছে যেন সত্যিই কোনো ডাইনি তার মন্ত্র বলে সারা জঙ্গল জুড়ে এরকম এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করেছে। এবার যেন একটু ভয় ভয় করতে লাগলো আমার। তবে মনের সেই ভয়টাকে বিশেষ আমল দিলাম না। ভেঙে পড়া গাছটাকে পেরিয়ে আমরা আবারও হাঁটা শুরু করলাম। স্যাম, এখানে তো দেখছি ভীষণই খারাপ অবস্থা। কোথায় তাঁবু ফেলা যায় বলতো? একটা সেফ জায়গা তাড়াতাড়ি বের করতে না পারলে মুশকিল হয়ে যাবে ভাই। দেখ, আমার যে মনে হচ্ছে এখানে এই মুহূর্তে ক্যাম্প করাটা নিরাপদ হবে না। যখন তখন তো গাছ ভেঙে পড়তে পারে। বাতাসের গতিবেগ না কমা পর্যন্ত তো কিছুই ভাবতে পারছি না। যা পরিস্থিতি দেখছি, এখন আমাদের এগিয়ে যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আমার এই কথা শেষ হতে না হতেই বাতাসের দাপট কমার বদলে তা যেন আরও একটু বেড়ে গেল। সেই সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। সারা অরণ্য জুড়ে মুষলধারায় ঝরে চলেছে বৃষ্টি। ঠিক এই সময় অঙ্কিতের কোঁকিয়ে ওঠার শব্দ শুনে আমরা চমকে ঘুরে তাকালাম। আরে, কি হলো তোর? বসে পড়লি কেন ভাবে? তাড়াতাড়ি চল। টর্চের আলো ফেলে দেখলাম ডান পায়ের পাতাটা চেপে ধরে মাটিতে বসে পড়েছে ও। হাঁটার ক্ষমতা থাকলে তো হাঁটবো রে ভাই। একটা গর্তের মধ্যে পড়ে পাটা মচকে গেছে বোধহয়। অঙ্কিতের এই অবস্থা দেখে রিতমকে বেশ বিচলিত বলে মনে হলো। শিট, এখনই এরকমটা হতে হলো। ওহ গড, হেল্প আস। আমি ওদেরকে শান্ত করার জন্য বললাম, চিন্তার কিছু নেই, সামান্য মচকেছে হয়তো। অঙ্কিত, কামান ব্রো, আমার হাতটা ধর, উঠে দাঁড়া। ভীষণ যন্ত্রণা করছে রে ভাই, দাঁড়াতেই যে পারছি না। অঙ্কিতকে আশ্বাস দিয়ে এবার অভি বলে উঠল, আরে তোর কিচ্ছু হবে না রে, আমরা আছি তো। আমি আর অভি দুজনে মিলে অঙ্কিতকে তুলে দাঁড় করাই। আমাদের দুইজনের কাঁধে ভর রেখে ধীরে ধীরে হাঁটতে থাকে সে। কলকাতা ফিরে যদি জিম না জয়েন করেছিস তখন তোকে মজা টের পাবো অঙ্কিত। অঙ্কিতকে উদ্দেশ্য করে রিতমের এই কথাগুলো শুনে আমরা সকলেই হেসে উঠলাম।
অঙ্কিত বলল, হ্যাঁ, এখন আমার এই অবস্থা দেখে তো হাসি পাবে তোদের। হাস হাস, তবে এক্সামের সেই দিনগুলোর কথা কিন্তু ভুলে যাস না। এভাবে হাঁটতে হাঁটতে আরও কিছুটা পথ অতিক্রম করলাম আমরা। এই জায়গাটায় জঙ্গলটা বেশ গভীর। রিতমকে দেখলাম দাঁড়িয়ে পড়েছে হঠাৎ। টর্চের আলো সামনের দিকে ফেলে কি যেন একটা দেখার চেষ্টা করছে ও। আমি বললাম, কি রে রিতম, কি হলো? তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন? ভাই ভাই, একটা কিছু দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। ছোট্ট একটা উডেন হাউস। কাঠের বাড়ি? সে কি রে, এখানে কাঠের বাড়ি আসবে কোথা থেকে? ভুল দেখছিস না তো? আমাদের আরও একটু এগিয়ে গিয়ে দেখা উচিত, বুঝলি? আর যদি সেটা কোনো বাড়ি হয়ে থাকে তাহলে তো দারুণ ব্যাপার হবে। বেশ খানিকটা এগিয়ে এসে আমরা দেখলাম সত্যি সেটা একটা কাঠের বাড়ি। বেশ পুরনো বলেই মনে হচ্ছে। একতলা হলেও বেশ উঁচু। সে বাড়ির গা বেয়ে উঠেছে নাম না জানা সব আগাছার দল। বাড়ির বিভিন্ন জায়গা থেকে ভেঙে গিয়েছে কাঠের অংশ। আমরা ধীরে ধীরে এগোলাম। অঙ্কিতকে বাড়িটার এক পাশে বসিয়ে রেখে ভালো করেই গোটা বাড়িটাকে ঘুরে দেখতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই একটা আশ্চর্য ব্যাপার চোখে পড়ল। দেখলাম সারা বাড়িটাকেই লাল সুতো দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং দরজায় ঝুলছে বহু পুরনো জং ধরা একটা তালা। জঙ্গলে ঢুকে গাছের গোড়ায় গোড়ায় যেমন লাল সুতো বাঁধা দেখেছিলাম, এখানটাও ঠিক তেমন। তবে আশপাশটা দেখে তো মনে হয় না যে এই জায়গায় এখনো কেউ বসবাস করতে পারে। রিতম বলল, এই লাল সুতো, লেবু এইসব বাঁধা হয়েছে কেন বলতো? ভেতরে কি ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক চলে নাকি? আমি ঠিক বুঝতে পারছি না, বুঝলি। তবে একটা সন্দেহ জঙ্গলে ঢোকার পর থেকেই আমার মনে দানা বেঁধেছে। কিরকম সন্দেহ? শোন, জঙ্গলে ঢোকার পর আমি তোদের থেকে একটু আলাদা হয়ে গিয়েছিলাম না, তখনই খেয়াল করেছিলাম কয়েকটা গাছের গোড়ায় গোড়ায় এরকম লাল সুতো বাঁধা। এখন এই বাড়িতেও এসে দেখছি সেই লাল সুতোর বন্ধন। মনে হচ্ছে কেউ যেন এই বাড়িটাকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছে। কিছু তো একটা নিশ্চয়ই ঘটতো এ বাড়িতে। আচ্ছা ভাই, তোদের পর্যবেক্ষণ পর্ব কি শেষ হলো? আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? আর তাছাড়া অঙ্কিতের পায়ের অবস্থাও তো ভালো নয়। স্যাম, আমার মনে হয় এই বাড়িটা পরিত্যক্ত। সো হোয়াট দ্য হেল আর উই ওয়েটিং ফর? এভাবে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজার কোনো মানেই হয় না। কথাগুলো বলেই রিতম এক ধাক্কায় দরজাটা খুলে ফেলল এবং দরজায় ঝোলানো জং ধরা জীর্ণ তালাটা ভেঙে পড়ার সাথে সাথে লাল সুতোর বাঁধনটাও ছিঁড়ে পড়তে দেখা গেল। ঠিক এই সময় ঠাকুরদার বলা একটা কথা মনে পড়ে গেল আমার। তিনি বলেছিলেন, জঙ্গলে কোনো পরিত্যক্ত বাড়ি দেখলে সেটাকে তৎক্ষণাৎ এড়িয়ে যেতে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি এমনই যে একটা আশ্রয় না পেলেই নয়। এসব ভাবতে ভাবতে ঘরের মধ্যে ঢুকলাম। টর্চ জ্বালিয়ে আলোটা এদিক ওদিক ফেলতেই চারপাশটা দৃশ্যমান হলো। না, পুরো জায়গাটাই ফাঁকা, কোথাও কিছু নেই। এমন সময় হঠাৎ বেশ খানিকটা দূরত্বে কিসের একটা চাপা গর্জন শোনা গেল। ব্যাপারটাই বিশেষ আমল দিলাম না। এরকম একটা জায়গায় জীবজন্তুর গর্জন তো শোনা যাবেই, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এসব নিয়ে বেশি না ভেবে অঙ্কিতকে ধরাধরি করে
আমরা ঘরে নিয়ে এলাম। দরজাটা বন্ধ করতেই যাব, এমন সময় কাছেই কোথাও কারোর পায়ের শব্দ শোনা যায়। মনে হলো ভেজা ঘাসের জমির ওপর দিয়ে কেউ যেন দৌড়ে চলে গেল। কোত্থেকে যেন একটা কাকের কর্কশ ডাক শোনা যায়। রাতের বেলা কাকের ডাক বড়ই অশুভ, দাদুর মুখে শুনেছি। তাই গাটা কেমন যেন ছমছম করে উঠল। তবে ভয় পেলে চলবে না, তাই টর্চের আলো ফেলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম দরজার বাইরে। হাওয়ায় দুলতে থাকা দানবের মতো গাছপালা আর পড়ন্ত বৃষ্টির ফোঁটা ছাড়া টর্চের সেই আলোয় আর অন্য কোনো কিছুই কিন্তু চোখে পড়ল না। ঘরের ভেতরে একটা পায়া ভাঙা খাট ছাড়া তেমন কোনো আসবাবপত্র নেই। টর্চের আলোয় দেখলাম ঘরের এক পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গিয়েছে। মনে হয় উপরে কোনো ঘর আছে। এমন সময় ঘুটঘুটে সে অন্ধকার ঘরে কিসের একটা বোটকা গন্ধ নাকে আসে। আমরা তৎক্ষণাৎ বন্ধ জানলা দুটো খুলে দিতেই অনুভব করলাম গন্ধটা কমে গেল যেন। ব্যাগ থেকে বড় সাইজের একটা মোমবাতি বার করে সেটাকে জ্বালিয়ে দিতেই অন্ধকার বেশ কিছুটা কেটে যায়। এবার ব্যাগ থেকে স্লিপিং ম্যাটটা বার করে বিছিয়ে দিলাম ঘরের মেঝেতে। বর্ষাতিগুলো খুলে একপাশে রেখে তোয়ালে দিয়ে গা হাত পা ভালো করে মুছে নিলাম। এবার অনুভব করা গেল ঘরের ভেতরের শীতলতা যেন বাইরের থেকে ঢের বেশি। তাই আর ঠান্ডা না লাগিয়ে চাদরগুলোকে ভালো করে গায়ে জড়িয়ে নিলাম। মোমবাতি দানিটা রাখলাম আমাদের মাঝেই। মনে হলো ঘরের প্রতিটা কোনায় কোনায় ঘাপটি মেরে বসে থাকা অন্ধকারের ভেতর থেকে কারা যেন আমাদের উপর লক্ষ্য রেখে চলেছে। সময় তখন রাত ৮টা। বাইরে ঝড়ের প্রকোপ কমে এলেও বৃষ্টি হয়ে চলেছে অঝোর ধারায়, সেই সঙ্গে মেঘের গুরু গম্ভীর ডাক। আমি অঙ্কিতকে জিজ্ঞেস করলাম, কিরে অঙ্কিত, ব্যথা কমলো? না রে ভাই, এত তাড়াতাড়ি? ব্যথার জায়গায় মলম লাগাতে লাগাতে অঙ্কিত বলল, চিন্তা করিস না অঙ্কিত, একটু বিশ্রাম নিলেই ব্যথা কমে যাবে। তবে তোরা যাই বল, এই জঙ্গলে এমন একটা পরিত্যক্ত বাড়ি বেশ রোমাঞ্চকর একটা ব্যাপার। কিন্তু তাছাড়া দরজায় ঝুলিয়ে রাখা ওই জীর্ণ তালাটা দেখে বাড়িটাকে বেশ পুরনো বলেই মনে হয়। তবে তোরা কি একটা ব্যাপার লক্ষ্য করেছিস? কোন ব্যাপারে কথা বলছিস বলতো রিতম? যে বাড়িতে দীর্ঘদিন ধরে মানুষের পা পড়ে না, সেই বাড়িতে কিন্তু মাকড়সার জাল বা ধুলোর আস্তরণ পড়া স্বাভাবিক। কিন্তু এখানে তো সেই সবের চিহ্ন মাত্র নেই। কিছু বুঝতে পারছিস? রিতমের এই কথার গুরুত্ব যে কতটা সেটা বুঝতে পারলাম। ঘরের প্রতিটা কোণায় তৎক্ষণাৎ টর্চের আলো ফেলে দেখতে লাগলাম আমি। না, কোথাও কিন্তু মাকড়সার জাল চোখে পড়ল না। সত্যি ব্যাপারটা অদ্ভুত। তবে কি কেউ এ বাড়িতে নিয়মিত আসা যাওয়া করে? তাই যদি হয়ে থাকে, তবে দরজার উপর ওরকম একটা জং ধরা তালা ঝুলিয়ে রাখার কারণটাই বা কি? আর বাড়িটাকে অমন লাল সুতো দিয়ে বেঁধে রাখাই বা হয়েছিল কেন? নিজের মনেই প্রশ্নগুলো করলাম আমি। অভি বলল, আমি কিন্তু আবারও বলছি, আমার কিন্তু একদমই পছন্দ হচ্ছে না এই জায়গাটা। কেমন কেমন একটা অস্বস্তি হচ্ছে আমার। রিল্যাক্স অভি, এখানে তো আমরা সবাই আছি। তাছাড়া ভোর হতে না হতেই আমরা এই জায়গা ছেড়ে বেরিয়ে যাব। আজ রাতটুকু যে করে হোক কাটিয়ে দিতে হবে। সারাদিন যা ধকল গেল
তাতে একটু বিশ্রামের তো প্রয়োজন নাকি? রিতমের দিকে চোখ পড়তেই দেখলাম ও যেন কান খাড়া করে কিছু একটা শোনার চেষ্টা করছে। আমি কিছু বলতেই যাব, এমন সময় ঠোঁটে আঙুল দিয়ে একটা চাপা শব্দ করে আমাকে চুপ থাকার ইশারা করল। অভি আর অঙ্কিত ইশারা করে জানতে চাইল ব্যাপারটা কি হয়েছে। রিতম ফিসফিসিয়ে বলল, কিছু শুনতে পাচ্ছিস? কি শোনার কথা বলছিস? কি হয়েছে? কি একটা খড়খড় আওয়াজ আসছে কোথা থেকে। ভালো করে শোন তোরা। বৃষ্টির শব্দে ভালো করে কিছু শোনার উপায় নেই, কিন্তু তাও আমরা প্রত্যেকেই শুনলাম সেই আওয়াজটা। ক্ষীণ একটা শব্দ, ঠিক যেমন ধারালো কিছু দিয়ে কাঠের ওপর আঁচড় কাটলে যেরকম শব্দ উৎপন্ন হয়, ঠিক তেমন। মনে মনে ভাবলাম, এই কাঠের বাড়িতে অনেক রকম আওয়াজই তো হয়ে থাকে, এটাও হয়তো সেরকম কিছু। বিষয়টা বিশ্লেষণ করে তখনকার মতো আর আমল দিলাম না, আর দেরি না করে প্রত্যেকে অল্প অল্প করে শুকনো জাতীয় কিছু খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম। সারাদিনের ধকলের পর সহজেই ঘুমের দেশে তলিয়ে গেলাম আমরা। শেষ রাতের দিকে কি কারণে যেন ঘুমটা ভেঙে গেল। উঠে বসতেই শুনতে পেলাম শব্দটা, যেন কেউ ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে। অভি আমার পাশেই শুয়েছিল। অভি, এই অভি। ওকে ডেকে তুলতেই যাব, হঠাৎ খেয়াল হলো পাশে তো অভি নেই। আর একটু হাতড়ে কাউকেই পেলাম না, জায়গাটা ফাঁকা। মোমবাতিটা বহুক্ষণ আগেই শেষ হয়েছে। টর্চের আলোয় দেখলাম রিতম আর অঙ্কিত অঘরে ঘুমোচ্ছে, কিন্তু অভি গেল কোথায়? উঠে গিয়ে দরজা খুলে দ্রুত বাইরে চলে এলাম। বৃষ্টির দাপটটা তখন বেশ কিছুটা কমেছে। সেই সময় আমার যেন কি একটা রোগ চেপে গিয়েছিল। রিতম আর অঙ্কিতকে না ডেকে নিজেই জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়লাম। টর্চের আলো জেলে অভিকে খুঁজতে লাগলাম। উচ্চ স্বরে বেশ কয়েকবার ডাকাডাকি করলাম, তবে কোনো সাড়া পেলাম না। এত রাতে জঙ্গলের মধ্যে কোথায় গেল ছেলেটা? বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও যখন অভির কোনো পাত্তা পেলাম না, তখন খেয়াল হলো সেই পুরুষালী গলায় কান্নার শব্দটার কথা। দৌড়ে ঘরে চলে এলাম। শব্দটা ওপর থেকেই আসছে, তবে কি ওটা অভির কণ্ঠস্বর? অভি অমন ভাবে কাঁদছে। আর বিলম্ব করলাম না, তৎক্ষণাৎ রিতমকে ডেকে তুলে সিঁড়ি বেয়ে সোজা ওপরে উঠে গেলাম। ওপরে উঠে সামনে একটা ঘর দেখতে পেলাম। দরজাটা ভেজানোই ছিল। সেখানে কান পাততেই সেই কান্নার শব্দটা আরো স্পষ্ট হলো। এরপর দ্রুত দরজা খুলে ভেতরে ঢুকেই আমরা যা দেখলাম তা রীতিমতো শিহরণ জাগানো এক দৃশ্য। আমি তো কেমন স্থানও বনে গিয়েছিলাম। দেখলাম ঘরের ঠিক মাঝখানে একটা মূর্তি দাঁড়িয়ে। মূর্তিটি মুন্ডহীন এবং তার দুটো হাত তোলা রয়েছে মাথার ওপর, আর সেই হাতের মুঠিতে ধরা রয়েছে পাহাড়ি ছাগলের বাঁকানো দুটো শিং।
এরপর মূর্তির পায়ের দিকে চোখ পড়তেই আমাদের হৃৎপিণ্ডটা যেন কেঁপে উঠল। গবাদি পশুর পায়ের আকৃতির মূর্তির সেই দুটি পায়ের কাছে বিবস্ত্র শরীরে উবু হয়ে বসে করুণ সুরে কেঁদে চলেছে অভি, এবং তার ডান হাতের চেটোর ওপর একটা কাটা অংশ থেকে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে তা ঝরে পড়ছে ওই মূর্তির পায়ে। চেঁচিয়ে উঠলাম আমি, অভি, এই অভি, এই অভি, কি করছিস তুই? আমার চিৎকারে সম্বিত ফিরে এক অদ্ভুত দৃষ্টিতে চাইল অভি আমাদের দিকে। আমরা দেখলাম তার চোখ দুটো মরা মাছের মতো ফ্যাকাশে। ক্ষণিকের জন্য চেয়ে থেকে অজ্ঞান হয়ে পড়ে গেল সে। পাশেই পড়েছিল ওর জামা কাপড়গুলো, সেগুলো কুড়িয়ে ওর গায়ে পরিয়ে দিলাম। তারপর তাকে তুলে নিচে নিয়ে আসা হলো। ছেলেটা ভয়ে একেবারে কাঠ হয়ে আছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য বাঁধন যেন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। রিতম দৌড়ে গিয়ে ব্যাগ থেকে একটা জলের বোতল নিয়ে এসে সেটা থেকে জল অভির চোখে মুখে ছড়িয়ে দিল। ধীরে ধীরে জ্ঞান ফিরল অভির। কি হয়েছিল তোর? আর ওই ঘরেই বা গিয়েছিলি কেন? অভি তখনও ভয়ার্ত দৃষ্টিতে ঘরের চারপাশে ফ্যাল ফ্যাল করে চাইছে। হাঁপড়ের মতো ওঠানামা করছে তার বুক। জল খেয়ে একটু ধাতস্থ হয়ে এবার অভি ধীরে ধীরে বলতে শুরু করল। আপনারা শুনছিলেন অরণ্যের বিভীষিকা, এই গল্পটার প্রথম খণ্ড। দ্বিতীয় তথা অন্তিম খণ্ড মায়াং তন্ত্রের কবলে, এই নামে খুব শীঘ্রই আসছে। চোখ রাখুন গল্প কথায়। সুস্থ থাকুন, শুনতে থাকুন।